আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন ক্লাসের লিংকটা একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন প্লিজ। আমরা যারা যুক্ত হয়েছি একটু কমেন্ট করব যে আমাদের লাইভটা ঠিক আছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে খুবই দুঃখিত, মানে আমার ওই যে সপ্তাহে 2 দিন একটা সমস্যা তৈরি হয়, সেটা হলো আপনাদের মানে ক্লাসের সাথে 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 আমাদের আবার আরেকটা ক্লাস আছে, বিজনেস কমিউনিকেশন। তো মাঝে মাঝে ওই ক্লাসটা আর আপনাদের ক্লাসটা একই সাথে পড়ে যায়। এই জন্য মানে আমার দেরি হওয়ার কারণটা আসলে এমনটা হয়। ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনারা ভালো আছেন সবাই? আপনাদের পিডিএফ শিটটা প্রায় তৈরির পথে। আশা করি খুব দ্রুতই আপনারাও পেয়ে যাবেন। আমাদের অন্য সবগুলো পিডিএফ শিট আসা শুরু হয়েছে। দেয়া আছে ইয়ার, সিএফ, বিটি। 12,000, 14,000, 16,000, তারপরে বলছে 18,000, 20,000। ক্যাশ টাকা দেয়া আছে 50,000, প্রত্যাশিত লাইফ 5 বছর, তারপরে ট্যাক্স রেট দেয়া আছে 40%, পিভি ফ্যাক্টর দেয়া আছে 10%। ম্যাথে আপনাকে বলা হয়েছে পে ব্যাক পিরিয়ড বের করে দেখাও, এনপিভি বের করে দেখাও, পিআই বের করে দেখাও, তারপরে এনপিআই বের করে দেখাও। এ ধরনের আরো অনেকগুলো কোশ্চেন বলেছে। তো সেগুলো না হয় আমরা পরেই লিখি, আপাতত এখান থেকে শুরু করি। ওয়ালাইকুম আসসালাম।
এখন দেখা যাচ্ছে আপু, আশা করি। ওকে, আমি আসলে আপনাদের কমেন্টটা প্রথমে দেখিনি, আমি ওই যে প্রশ্ন লিখছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আমরা প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে কিন্তু ম্যাথ থাকবেই, আর এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সব থেকে বড় কথা হচ্ছে এই অধ্যায়টার সাথে আপনার এর আগেও পরিচয় ঘটেছে প্রিন্সিপাল অফ ফিনান্সে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, এইসব বিষয়গুলোতে। তো সেখানে আমরা প্রথম অধ্যায়ে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সরাসরি আমাদের একটা বড় ম্যাথে চলে আসলাম। ম্যাথটাতে বলছে এখানে ইয়ার দেয়া আছে 5টা, সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেয়া আছে 5, আপনার লাইফ দেয়া আছে 5 বছর, তারপরে ট্যাক্স রেট দেয়া আছে 40%, পিভি ফ্যাক্টর 10%, এটা দেয়া আছে। এটা মূল বইয়ের ম্যাথ, ব্যতিক্রমে মনে হয় না পাবেন, মানে এটা আমাদের তৈরিকৃত ম্যাথ। অনেকগুলো রিকোয়ারমেন্ট আপনাকে ক্যালকুলেশন করতে বলেছে, ঠিক আছে? তো এই ম্যাথগুলো যখন আমাদের সামনে আসবে এবং এই বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট বের করতে বলবে, 1 মিনিট একটু অপেক্ষা করেন। আজকের ক্লাসটা না বেশ মানে হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। একবার নেট ছেড়ে দিচ্ছে, কত সমস্যা। এটা আসলে মনে হয় না মানে এইভাবে সরাসরি ডিপার্টমেন্টে পাবেন, কারণ এটা তৈরি করা ম্যাথ। যারা আপু ওই 2টা রিকোয়ারমেন্ট আমি এখানে শেখাই দিব, আর ওই 2টা আপনারা করে নেবেন, ওইটার ক্লাসের রেকর্ডেড লিংক আমি দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে এই ম্যাথটাতে আমাদের লেখা সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এরপরে আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট, অনেকগুলো তথ্য। সর্বপ্রথম এই ম্যাথ ক্যালকুলেশন করার জন্য আপনাকে একটা বিষয় আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে ম্যাথের যে তথ্য দেয়া আছে এই তথ্যটা মানে সিএফ এটি নাকি সিএফ বিটি। অনেক সময় ম্যাথে লেখা থাকবে যে এটা সিএফ বিটি, অনেক সময় লেখা থাকবে না, যেমন এই ম্যাথটাই লেখা আছে। তো লেখা থাকলে তো আলহামদুলিল্লাহ, লেখা না থাকলে আমরা চিনবো কিভাবে? সেটা হচ্ছে ম্যাথে যদি ট্যাক্স রেট দেয়া থাকে, এই ট্যাক্স রেট, তাহলে সেটা সিএফবিটি। ট্যাক্স রেট না দেয়া থাকলে সিএফএটি। এই যে নিচে অনেকগুলো রিকোয়ারমেন্ট বের করতে বলেছে, পে ব্যাক পিরিয়ড, এনপিভি, পিআই, এনপিআই, এই সকল রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে একটা ছকের সাহায্য নিতে হবে। তো আমরা বোর্ডে এখন একটা ছক কেটে নিচ্ছি। আমি এই ম্যাথটা এখানে রেখে দিচ্ছি, এই ম্যাথের সাথে ছকটা কেটে নিচ্ছি, কারণ আমাদের আসলে ছকটা অনেক বড় হবে, এই জন্য ম্যাথটাকে আর আলাদাভাবে রাখতে পারলাম না, ম্যাথের সাথেই ছকটা কেটে নিলাম। এক্সাম হলে আপনারা আমার মতো এরকম একটা ছক কাটবেন। ছকে আমার এখানে নেটের সমস্যা একটু মনে হচ্ছে। ছকের শুরুতে আমরা লিখব প্রথমে ইয়ার, তারপরে লিখব সিএফবিটি। হ্যাঁ, প্রথমে লিখব ইয়ার, তারপরে লিখব সিএফবিটি। লেখার পরে যে এরপরে আমরা লিখব হচ্ছে আমাদের ডেপ্রিচিয়েশন। এখন ডেপ্রিচিয়েশন তো আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে? ডেপ্রিচিয়েশন বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। এটা ডেপ্রিচিয়েশন বের করার সূত্র। আমাদের ম্যাথে কস্ট দেয়া আছে 50,000, কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই। ইউজফুল লাইফ দেয়া আছে 5 বছর, অর্থাৎ ডেপ্রিচিয়েশন 10,000 টাকা। আর ডেপ্রিচিয়েশন প্রতি বছর একই রকম হয়, এটার কোনো পরিবর্তন হবে না। সিএফবিটি থেকে ডেপ্রিচিয়েশনকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পাওয়া যায়
ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এটা কিভাবে পাওয়া যায়? এটা 1 নম্বর ঘর, 2 নম্বর, 3, 4। 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর বাদ দিলে এটা পাওয়া যায়। তো আমাদের এখানে আছে 12,000 থেকে 10,000 বাদ দিলে 2,000, 14,000 থেকে বাদ দিলে 4,000, 16,000 থেকে বাদ দিলে 6,000, 8,000, 10,000। এই ইবিটির পরে এখন আমাদের একটা ট্যাক্স রেট বের করতে হবে। আমাদের ম্যাথে দেখেন ট্যাক্স রেট দেওয়া আছে 40%। এই যে গতকালকে না এই সেম সফটটা শিখিয়েছিলাম 2 নম্বর ক্লাসে, সেই একই সফট কিন্তু। তো প্রথমে ম্যাথে যে 2,000 দেওয়া আছে, এই 2,000 এর উপরে 40%, মানে 800 টাকা। যে 4,000 দেওয়া আছে, 4,000 এর উপরে 40%। 6,000 দেওয়া আছে, এর উপরে 40%। এই 8,000 এর উপরে 40%, 10,000 এর উপরে 40%। এটা আমাদের 5 নম্বর ঘর। 6 নম্বর ঘর, ইবিটি থেকে ট্যাক্স রেটকে যদি বাদ দিই তাহলে পাওয়া যায় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। কিভাবে? এই 2,000 থেকে 800 বাদ দিলে 1200, 4,000 থেকে 1600 যদি বাদ দিই তাহলে 2400, 6,000 থেকে 2400 বাদ দিলে 3600, 8,000 থেকে 3200 কে বাদ দিলে 4800, 10,000 থেকে 4,000 বাদ দিলে 6,000। এরপরের ঘরের নাম হলো সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ঘরটা পাওয়া যায় আমাদের এই ডেপ্রিসিয়েশনের টাকা আর ইএটির টাকা, এই দুইটা যোগ করে এই ঘরে বসাতে হয়। অর্থাৎ 3 নম্বর আর 6 নম্বর ঘরের টাকা যোগ করে 10,000 আর 1200, 11,200, 10,000 আর 2,400, 12,400, 10,000 আর 3,600, 13,600। আমার সাথে সাথে ম্যাথ করার দরকার নেই, জাস্ট একটু বোর্ডের দিকে আমরা মনোযোগ দিই। 10,000 আর 4800, 14,800, 10,000 আর এটা তাহলে 16,000। এই পর্যন্ত আমাদের শখ। এখন আমাদের ম্যাথের পে ব্যাক পিরিয়ড যদি আমরা বের করতে চাই, এই শখের পরে আর একটা শখ বের করতে হয়, তার নাম হলো সিসিএফএটি। সিসিএফএটি বের করার নিয়ম, এইটাকে প্রথম এখানে বসাতে হয়। এটার সাথে এইটাকে যদি যোগ করি, এটার সাথে এটাকে যোগ করলে, এটার সাথে এটাকে যোগ করলে, এটার সাথে 16,000কে যোগ করলে 68,000। একটু কমেন্ট করেন এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আমি বিষয়টাকে প্রথম থেকে আরেকবার একটু সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথে অনেকগুলো রিকোয়ারমেন্ট বের করতে বলেছে। এখানে আরো মোট 9টা রিকোয়ারমেন্ট বের করতে বলেছে, আমি তো মাত্র 4টা লিখেছি। এই রিকোয়ারমেন্ট গুলো যখন আপনাকে বের করতে বলবে তখন আমাদের ছকের সাহায্য নিতে হবে। সেই ছকটাতে কি কি? ছকের শুরুতেই ম্যাথে ইয়ার দেয়া থাকবে, সেই ইয়ারটাকে আমরা লিখব। তারপরে সিএফবিটি দেয়া থাকবে, সেই সিএফবিটিটাও আমরা লিখে নিলাম। এরপরে যে সিএফবিটির পরে যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশন কিভাবে বের করা যায়? ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। এইভাবে ডেপ্রিসিয়েশন বের করা যায়। কস্ট আমাদের ম্যাথে দেয়া ছিল 50,000, কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই, আর ইউজফুল লাইফ দেয়া আছে 5 বছর। এটাকে ভাগ করলে উত্তর হয় 10,000। ডেপ্রিসিয়েশন প্রতি বছর একই রকম, কোনো পরিবর্তন নাই। এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাওয়া যায় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এটা থেকে এটা বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে, এরপরে ট্যাক্স রেট কাটতে হয়। ট্যাক্স রেট সবসময়ের জন্য ম্যাথে দেয়া থাকে, সেই ট্যাক্স রেট কেটেছি। 2,000 এর উপরে 40%, এটার উপরে 40%। এরপরে ইবিটি থেকে ট্যাক্সকে যদি বাদ দিই, এই 2,000 থেকে 800 কে বাদ দিলে যেটা পাওয়া যায় সেই তথ্যের নাম হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। কিভাবে পাওয়া যায়? 4 নম্বর থেকে 5 নম্বরকে বিয়োগ করলে, 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘর
বিয়োগ করলে এটা পাওয়া যায় ইএটি। ইএটির পরের ঘরের নাম হলো সিএফএটি। এটা পাওয়া যায় ডেপ্রিসিয়েশনের টাকা আর ইএটির টাকা যোগ করলে। এরপরে সিসিএফ এটির ঘর বের করতে হয়। কেন বের করতে হয়? পেব্যাক পিরিয়ড বের করার জন্য। কিভাবে? এই টাকাকে এখানে বসাতে হয়, এটার সাথে এটা যোগ করতে হয়, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। এটাই আসলে আমাদের ম্যাথের বিষয়, বা এইভাবে ম্যাথ ক্যালকুলেশন করতে হয়। এখন কি আর কোনো অসুবিধা আছে? এরপরে আমাদেরকে জানতে হবে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র। পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আমাদের ম্যাথে কি কি দেওয়া আছে দেখেন। এনসিও ম্যাথে দেওয়া আছে যে খরচের টাকা, সেটা এই যে 50,000। এরপরে সি আর ডি। সি হচ্ছে এই 50,000 টাকা আপনার এখানে যেই ঘরে উঠে আসবে তার ঠিক উপরের ঘরকে বলা হবে সি। এই যে দেখেন 52,000, এর ভিতরেই কিন্তু আপনার এই 50,000 টাকা আপনি ফেরত পেয়েছেন। এর ঠিক উপরের যে ঘর থাকবে সেটার নাম সি, 37,200। যে ঘরে আপনার 50,000 টাকা উঠে আসবে তার সোজাসুজি পাশে যে সিএপিটির ঘর থাকবে সেটার নাম হলো ডি। তো ডি 14,800। আর একটা মান জানতে হবে, সেটা হচ্ছে এর মান। এ কোনটা? সি যেখানে পাওয়া যাবে, সি সোজাসুজি শুরুতে যে ইয়ার থাকবে সেই ইয়ারের নাম হচ্ছে এ। তাহলে এ হলো 3। তাহলে বিষয়টা আমি আরেকবার বলি। এনসিও ম্যাথে যে খরচের টাকা দেয়া থাকবে সেটাকে বলা হয় এনসিও। এই এনসিও টাকাটা যে ঘরে আপনি ফেরত পাবেন, মানে যেই ঘরে আপনার কাছে এনসিও টাকাটি উঠে আসবে, ঠিক আছে, সেই এটা এটা তৈরিকৃত করছেন, সেই ঘরের টাকার ঠিক উপরের ঘরের নাম সি, তার পাশের ঘরের নাম ডি, এবং ডি সোজাসুজি শুরুতে আমাদের যে ঘরটা থাকবে সেটার নাম হচ্ছে এ। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে আমাদের? ইয়ার ওকে, তাহলে এটা আশা করি আমরা ক্লিয়ার। এরপরে 2 নম্বরে আমাদেরকে বলেছে যে এনপিভি বের করে দেখাও। এনপিভি, এনপিভির পূর্ণরূপ হলো নিট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। তাহলে সর্বপ্রথম আমাদের করণীয় এই টিপিভির মানটা জানতে হবে। টোটাল পিভি ফ্যাক্টর, টিপিভির পূর্ণরূপ হলো টোটাল পিভি ফ্যাক্টর। হ্যাঁ, সমস্যা নেই, পয়েন্টের ম্যাথে একটু এলোমেলো অ্যান্সার আসতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এ হচ্ছে 3। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন। এই যে আমাদের ম্যাথে পিভি ফ্যাক্টর দেওয়া আছে না 10%, এই পিভি ফ্যাক্টর 10% এর মানগুলো বের করতে হবে। পিভি ফ্যাক্টর 10% এর মান আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা প্রেস করব প্রথমে 1 ভাগ 1.10, প্রেস করার পরে দেখেন কি উত্তর আসে। 1 ভাগ 1.10, প্রেস করার পরে উত্তর আসে 0.090। তাহলে এটাকে বসাচ্ছি 0.909। এরপরে যে ক্যালকুলেটরে প্রেস করব ভাগ
1.10। এই ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন। এই যে দেখেন উত্তরটা আমি এটা রেখে দেব, উত্তর রেখে দেব, ঠিক আছে। যারা আপু আমি হচ্ছে রাত্রে দেখবো 11:30টার পরে অথবা সকালবেলা। এই দেখেন আমি কিন্তু উত্তর মুছিনি বোর্ড থেকে, উত্তরটা রেখে ভাগ 1.10, উত্তর রেখে তারপরে ভাগ 1.10 ইকুয়াল টু দিলে যে উত্তর বের হয় এটা 2 নম্বর বছরের মান। অর্থাৎ 2 নম্বর বছরে আমাদের যে মান পাওয়া যাচ্ছে সেটা হলো 0.826। এরপরে প্রতি বছর শুধুমাত্র সমান সমান প্রেস করলে উত্তর চলে আসবে, আর কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র সমান সমান। এই যে সমান সমান দিলে আরেকটা উত্তর আসলো, সমান সমান দিলে আরেকটা উত্তর আসলো, সমান সমান দিলে আরেকটা উত্তর আসলো, ঠিক আছে। আচ্ছা, যারা বুঝতে পারেননি এবার নিজে হাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর নেন, আমি যেভাবে বোর্ডে লিখেছি এইভাবে প্রেস করতে থাকেন। আপনার হাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে প্রথম লেখেন 1, তারপরে ভাগ, তারপরে 1 দশমিক, এই দশমিকের পরে হবে এখানে যেটা থাকবে সেইটা। এখানে 10 আছে তাই 10, এখানে 11 থাকলে এখানে আমরা 11 বসাতাম, তারপরে সমান সমান চাপেন, দেখেন উত্তর আসবে এইটা। এবার যেটা উত্তর থাকবে ওই উত্তর থাকা অবস্থায় শুধুমাত্র ভাগ চাপবো, ভাগ 1.10, এবার উত্তর আসবে এইটা। এরপরে শুধু সমান সমান চাপলে একের পর এক বছরের মানগুলো চলে আসবে। আচ্ছা, ক্লাস 2 এর হোমওয়ার্ক, ঠিক আছে দেখবো। এখন কি এটা বুঝতে পেরেছি আমরা? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। জি বলেন। এই 7 নম্বর ঘরের টাকা আর 9 নম্বর ঘরের টাকাকে গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায়। আপনার একটু 7 নম্বর ঘরের টাকা আর 9 নম্বর ঘরের টাকাটা গুণ করে একে একে একটু বসাতে থাকেন। এটা গুণ করলে হয় কিভাবে বের করলাম, এই 7 নম্বর ঘরের টাকা আর 9 নম্বর ঘরের টাকাকে গুণ করেছি, গুণ করে এখানে বসালাম, এটা গুণ করে এখানে, এই সবগুলোকে যোগ করলে এবার টিপিভি পাওয়া যায়। টিপিভি, টিপিভি আমাদের বের হয়েছে 50,668 টাকা, ঠিক আছে। এইটুক হচ্ছে আমাদের সূত্রের, এই যে এইটুক হলো সূত্রের এই পয়েন্ট পর্যন্ত। আর এই এখানে 10 আছে, তো 10%কে আমরা ভাঙলে হয় 0.10, এই পয়েন্টের পরের টুক এখানে বসাবো। যদি ম্যাথে 11% থাকতো তাহলে 0.11, তাহলে এখানে পয়েন্টের পরে 11 বসাতাম। যদি এখানে 5% থাকতো তাহলে 0.05, তাহলে এখানে 0.5 বসাতেন, ঠিক আছে। এই পয়েন্টের পরের অংশটুকু এখানে বসাবো।
জেসমিন আপু, বুঝতে পেরেছি? এই পর্যন্ত বুঝতে আর কোনো অসুবিধা আছে কিনা? তাহলে টিপিভি আমাদের বের হচ্ছে 689। ব্লু মুন, এটা নিয়ে আমাকে মানে আমাদের একটু সময় লাগবে যে আসলে কোন কয়টার সময় কয়টা ঘর কাটতে হবে, কখন কয়টা ঘর লাগবে, এটা বোঝার জন্য আর 2টা ক্লাস পরে যে, হ্যাঁ? এই কোশ্চেন তো প্রত্যেক বছর স্টুডেন্টরা করে থাকে, আর এটার জন্য উত্তরও আমার কাছে আছে। আপনি না জিজ্ঞেস করলেও আমি এটা বলতাম যে আসলে উপরে যে ঘর, এই ঘর কখন কয়টা হবে। তো এইটা শেখার জন্য আরো 2টা ক্লাস লাগবে। মানে টোটাল কোশ্চেন বোঝা যখন চলে আসবে তারপরে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো প্লিজ একটু অপেক্ষা। ওকে, তো আমরা এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? এরপরে আমাদেরকে বলেছিল পিআই বের করতে 3 নম্বরে। পিআই মানে প্রবাবিলিটি ইন্ডেক্স। পিআই এর সূত্র কি? টিপিভি ভাগ এনসিও গুণিত 100। আমাদের ম্যাথে টিপিভি কোথাও একটা কি ভুল হচ্ছে আমাদের? নিচে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে। কেউ একটু উত্তরটা আমাকে বলতে পারবেন? আমি তো কম, আজকে ক্লাসে না খুবই সমস্যা হচ্ছে, কমেন্ট কোনোভাবেই খুঁজে পাচ্ছি না আমি আর। 101 দশমিক, হ্যাঁ পেয়েছি। 101.38%। হ্যাঁ, প্রশ্ন যদি সেলফ এস ভ্যালু থাকতো তখন যোগ হতো। আর বলেন না আপু, আজকে ক্লাসে চারিদিকে সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা বলেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এরপরে এনপিআই, নিট প্রবাবিলিটি ইন্ডেক্স। এনপিআই সূত্র এনপিভি ভাগ এনসিও গুণিত 100। আমাদের ম্যাথে এনপিভি বের হয়েছে 689, আর এনসিও বের হয়েছে 50,000, মানে দেয়া আছে। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 1.38%। এরপরে এস এল বের করে দেখাও। এস এল মানে
সারপ্লাস লাইফ। এসএল বের করার সূত্র হচ্ছে ইউজফুল লাইফ ভাগ পে ব্যাক পিরিয়ড। আমাদের ম্যাথের ইউজফুল লাইফ দেওয়া আছে 5 বছর, আর পে ব্যাক পিরিয়ড আমরা একটু আগে ক্যালকুলেশন করেছিলাম 3.86। এটাকে যদি বাদ দিই তাহলে আমাদের আসছে 1.4 ইয়ার্স। সারপ্লাস লাইফ 1.4 বছর। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু জানান। ওকে, এরপরে কি করা যায় বলেন তো? আচ্ছা, আরেকটা রিকোয়ারমেন্ট দেখায় আমার মনে হচ্ছে এই ক্লাসটা আমার মানে অর্ধেক অর্ধেক করা লাগবে। আচ্ছা, এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট দেখাই, সেটা হলো এগুলো হ্যাঁ, 2 নম্বরের হোমওয়ার্কটা আমি দেখে দিব। 14 মানে বুঝি নাই লিজা আপু। 1.14 আছে, ওখানে কি ভুল লিখছিলাম কিনা আমি খেয়াল করিনি। 5 নম্বরে বলেছে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। রিফাত হোসেন, আজকে হবে না ভাইজান, এই অঙ্কেই আমাদের আইআরআর এর মান আছে, বাট এইটার উপরে আরেকটা ক্লাস নেওয়া লাগবে আমার। দেখেন, ম্যাথের শুরুতে বলেছিল কি সেটা হচ্ছে যে পে ব্যাক পিরিয়ড বের করতে হবে, আর শেষে এসে কি বলছে দেখেন, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। একটা হচ্ছে শুধু পে ব্যাক পিরিয়ড বের করতে হবে, আর একটাই বলেছে কি ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। দেখছেন এই বিষয়টা একটু খেয়াল করি আমরা। 1 নম্বর রিকোয়ারমেন্টে শুধু পে ব্যাক পিরিয়ড, আর এখানে বলেছে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। এই শুধু পে ব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বের করার একই সূত্র, সূত্রের কোনো পার্থক্য নেই। এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তাহলে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বের করার জন্য সূত্রের তো পার্থক্য নাই, ম্যাথের কি পার্থক্য আছে বা ম্যাথের কোথায় পরিবর্তন হবে? সেটা হচ্ছে ম্যাথে আমাদের নতুন করে এইখানে একটা ঘর বের কাটতে হবে, সেটার নাম হলো সিপিভি। এই ঘরের নাম পিভি, আর এটা হলো সিপিভি, কিউমুলেটিভ পিভি ফ্যাক্টর। সিপিভি কিউমুলেটিভ পিভি ফ্যাক্টর। কালকের ম্যাথে যোগ করেন নাই সেলভেজ ভ্যালু, বাট বইয়ে অ্যান্সারে দেখলাম করেছে। আমরা সেলভেজ ভ্যালু যোগ করেছিলাম তো গতকালকের ম্যাথে। হ্যাঁ, সূত্র একই রকম। তাহলে নতুন করে সিপিভির ঘর আসবে কিভাবে? এই যেমন এখানে সিসিএফ এটি যেভাবে বের করেছি, এই সিপিভি একইভাবে বের করতে হবে। অর্থাৎ প্রথমে এটাকে এখানে বসাবো, এইটার সাথে নিচের এইটাকে গুণ করে দেব। তো নিচেরটা গুণ করলে আমাদের পাওয়া যায় 20,429। এটার সাথে 10,218কে যদি গুণ যোগ 30,000
667, এটার সাথে এটাকে যোগ করব 40,755, এটার সাথে এটাকে যোগ করব 50,689। তাহলে সিপিভি বের করলাম। কেন বের করলাম? এই সিপিভি আমাদের কাজে আসবে যখন আমরা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করব। আচ্ছা, এবার আমাদের ম্যাথে তথ্যগুলো একটু লিখি। এনসিও আমাদের ম্যাথে দেওয়া ছিল 50,000। এই ঘরে এসে খুঁজে বের করতে হবে যে কোথায় আমাদের এই 50,000 টাকা উঠে এসেছে। যেখানে 50,000 উঠে এসেছে তার ঠিক উপরের ঘরের নাম হলো সি, তার ঠিক পাশের ঘরের নাম হচ্ছে ডি, আর সি সোজাসুজি শুরুতে যে থাকে সেটা হলো এ। তাহলে এখানে আমাদের সি হলো 40,755, আমাদের ডি হচ্ছে 99,034, আর আমাদের এ হচ্ছে 4। এনসিও 50,000, সি হলো 40,755, ডি হচ্ছে 934। তাহলে আমি একটা বিষয় একটু আপনাদেরকে যদি আবারও বোঝানোর চেষ্টা করি, সেটা হলো আমাদের কোনো ম্যাথে যদি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আর শুধু পেব্যাক পিরিয়ড বের করতে বলে, সূত্র কিন্তু একই রকম হবে। কিন্তু শুধু যখন আপনাকে পেব্যাক পিরিয়ড বের করতে বলবে তখন আমাদের এই সিসিএফ এটির মান থেকে নিতে হবে। তখন সিসিএফ এটি এই মান থেকে ক্যালকুলেশন করতে হয়। আর যখন ম্যাথে আমাদেরকে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে বলবে তখন আমাদেরকে সিপিভি বের করে নিয়ে সিপিভি থেকে ক্যালকুলেশন করতে হয়, সিপিভি থেকে মান নিতে হয়। শুধু পেব্যাক পিরিয়ড বের করতে বললে সিসিএফ এটি, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে বললে সিপিভি। সিপিভি কিভাবে করেছি? এই টাকাকে এখানে বসালাম, এইটার এটা যোগ করে এখানে বসালাম, এইটা এটা যোগ করে এখানে, এইটা এটা যোগ করে এখানে, এটা এটা যোগ করে এখানে বসালাম। যদি ম্যাথে কোশ্চেনে যদি 9 একটু এখানে দেখাইছিলাম 5% দিয়ে, দেখেন এখনো লেখা আছে, নিশ্চয়ই আপনারা এটা খেয়াল করেননি। আচ্ছা, তো সূত্র হলো 1/1.10, কিন্তু আপু বলছে যে যদি কোশ্চেনে 9% থাকতো, এখানে যেমন 10% আছে, তাহলে আমরা লিখতাম 1/1.09, কারণ 9% কে ভাঙলে 0.09 হয়, আর 10% কে ভাঙলে 0.10 হয়। এই দশমিকের পরের অংশটা শুধু পরিবর্তন হয়। তো 9% মানে 0.09, তাই এটা হয় 4.93। আচ্ছা, হ্যাঁ, যেটা থাকবে সেটাই আমাদেরকে লিখতে হবে। আর কোনো সমস্যা? এটাতে আর কোনো সমস্যা আছে? শোনেন, এই ম্যাথের আমাদের আরো 3টা রিকোয়ারমেন্ট বাকি আছে, ঠিক আছে? একটা হচ্ছে এআরআর, আর একটা হলো আরওআই, আর একটা হলো আইআরআর। এই 3টা রিকোয়ারমেন্ট বাকি আছে। তো আমি একটা কাজ করি, আজকে তো দেখছেন ক্লাসের খুবই এলোমেলো মতো অবস্থা। তো গতকালকে এই হয়েছিল, মনে আছে আপনাদের? এআরআর আর আরওআই বের করা হয়নি, তো আজকেও সেই একই ঘটনাই ঘটে যাচ্ছে। এআরআর আর আরওআই আর আরআরআর এই 3টা রিকোয়ারমেন্ট বাকি থাকছে। আমি গতকালকের ক্লাসে এসে এই 3টা রিকোয়ারমেন্ট দেখাবো। শুধুমাত্র গতকালকের ক্লাসে আমি আগে থেকে এই সবটা লিখে রাখবেন বোর্ডে, আপনাদের মানে সুবিধার জন্য আমার বোর্ডে এই সবটা লিখে নিবানি, লিখে নিয়ে তারপরে এই 3টা বের করে দেখাবানি, ঠিক আছে? মানে এই প্রশ্নের সাথেই এই 3টা, কিন্তু আজকে আমি আর এই 3টা মানে ক্যালকুলেশন করে দিচ্ছি না। হ্যাঁ, 4.93 ইয়ার লিখলে হবে। আচ্ছা, পারবেন?
প্রবলেম আছে বলতে মানে আমার আসলে একটু ফ্যামিলি থেকে ফোন আসছে বারবার। এরপরে আমার আবার আরেকটা ক্লাস চলছে, সেখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বারবার মানে পিসি শাটডাউন হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমাকে বারবার ফোন আসছে। এরপরে আপনাদের এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মানে আমি সত্য কথা বলছি আপনাদের সাথে। মানে আমি আসলে প্রতিটা ক্লাসে যতটা মনোযোগ দিয়ে ক্লাস নিই, আপনাদের এই ক্লাসটায় আমি আসলে এই মনোযোগ দিতে পারছি না। বা আমার মানে মনোযোগের বাইরে ক্লাস নেওয়া হচ্ছে। মানে আমার নিজেই ক্লাস নিয়ে মানে মানে একটা ভিতর থেকে ফিল বলে না? ফিল আসতেছে না। এইজন্য আমি আর ক্লাসটা কন্টিনিউ না করে এতটুকু থাক। আর যারা এতটুকু করে নিতে পারবেন এগুলো তাদের তো আলহামদুলিল্লাহ, তবে চিন্তার কারণে আমি করে দিবানে। হ্যাঁ, একটু পেজ ফাঁকা রাখেন, রাইট। আপনি এই ৩ টা রিকোয়ারমেন্টের জন্য একটা পেজ লাগবে, সেই পেজটা ফাঁকা রাখেন। ঠিক আছে? হোমওয়ার্ক আজকে না ভাইয়া, ইনশাল্লাহ এর পরের দিন যখন সবগুলো নিয়ম শেখানো হয়ে যাবে তারপর থেকে হোমওয়ার্ক। সময়টা চেঞ্জ করে আর কোনো সময় নাই। এরপরে সময় পরিবর্তন করলে আপনাদেরই ক্ষতি হবে। মানে কেন ক্ষতি হবে আমি আপনাদেরকে বলি। এরপরে মানে আমার সময় চেঞ্জ করে অনেকে বলছেন যে শেষের দিকে ক্লাস নিতে। শেষের দিকে মানে হলো ৯টা ৪০ এর পরে যে। তো ৯টা ৪০ এর পরে ক্লাস নিলে সমস্যা কি হয় শোনেন। আমি তো সন্ধ্যা ৬টা ৪০ থেকে আমি ক্লাস শুরু করি। আর আমি ক্লাস নিই রাত ১০টা ৩০ পর্যন্ত। তো আমিও তো একজন মানুষ। আমি যখন ওই সন্ধ্যা মানে ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯:৩০ পর্যন্ত ক্লাস নিই, এরপরে ক্লাসগুলোতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। কারণ পুরোটা দাঁড়ায় ক্লাস নিতে হয়। এই কারণে আমি যে কাজটা করে থাকি, আমি আপনারা তো বড় হইছেন। ফাইনালি যে আপনার সাথে আমি ক্লিয়ারলি বলছি। আমি যে কাজটা করে থাকি সেটা হলো চেষ্টা করি কম গুরুত্বপূর্ণ এবং যাদের পরীক্ষা অনেক দেরিতে তাদের ক্লাসগুলো ওই ৯টা ৩০ এর পরে রাখার জন্য। যাতে করে ওই ক্লাসগুলো অল্প নিলেও আপনাদের কোনো সমস্যা না হয়। কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা 4th ইয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আবার এটা 3rd ইয়ারেও আছে। তো 3rd ইয়ারের পরীক্ষা কাছাকাছি। আবার 4th ইয়ারের এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আবার এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি শেষ করতে পারলে অনেকটা ইনভেস্টমেন্টের প্রায় ৩টা অধ্যায়ও কভার হয়ে যাবে। এইজন্য এই ক্লাসটা এখন রেখেছি যাতে করে আমি ১ ঘন্টা ক্লাস নিতে পারি। আর বাকি ২টা ক্লাস শেষে দিয়েছি যাতে করে ওই টাইমটাতে আমি যদি অল্পও ক্লাস নিই আপনাদের কোনো ক্ষতি না হয়। আমি সত্যি আপনাদের কোনো ক্ষতি চাই না বা খারাপ চাই না। আপনাদের যেটা ভালো আমি ইনশাল্লাহ সেইটা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমাদের আজকে হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস রয়েছে। ক্লাস ২ নম্বরের হোমওয়ার্কের অ্যান্সার, আমার তো অ্যান্সার জানা নাই ভাইজান রে। ওই মানে দেখতে হবে। ওরা মানে মনোযোগ তো শুধু আজকে দিতে পারছি না। মানে আজকে আমার একই সাথে মানে হচ্ছে আমার এক রিলেটিভ এইমাত্র ফোন দিলে যে তিনি হসপিটালে আছে এই। তো এরপরে মনোযোগটা ধরেন সেখানে চলে গেছে। মানে আজকে সমস্যা হচ্ছে, ঠিক আছে? ইনশাআল্লাহ তাছাড়া কোনো সমস্যা হবে না। ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।